নমস্কার, সিএনএর স্বাগত। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই আজ 8টার ব্রেকিং নয়, সুনিতা উইলিয়ামসরা তারা ঘরে ফিরেছেন। অপেক্ষার যে অবসান, আর ঘরে ফিরেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। গোটা বিশ্ব, গোটা পৃথিবীর মানুষ তারা প্রত্যেকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। 9 মাস পর পৃথিবীর মাটি ছুঁলেন সুনিতা উইলিয়ামস, লুইস উইলমোররা। আর এক এক করে এই ক্রিউ 9-এর যারা সদস্যরা ছিলেন তারা নিরাপদে মহাকাশ থেকে পৃথিবীতে 4 নভশ্চর অর্থাৎ 4 মহাকাশচারী ভোরের আলো ফোটার আগেই তারা একেবারে ভারতীয় সময় ভোর 3:27 সেই সময় তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, মাটি ছুঁয়েছেন পৃথিবী। 286 দিন স্পেস সেন্টারে একেবারে বন্দী ছিলেন কার্যত। এবং এই 4 মহাকাশচারী রাত 2:42 রকেট থেকে একেবারে পৃথক মডিউল হয় আমরা দেখতে পাই। এবং তারপর বেশ কয়েকদিন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পৃথিবীর মাটি ছোঁয়ার পর অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা এই মুহূর্তের সব থেকে বড় বিষয়। আর একই সঙ্গে দাঁড়িয়ে যখন মুহূর্তের সাক্ষী আমরা রইলাম, মুহূর্তের ছবি আপনাদেরকে দেখালাম, আর তারই সঙ্গে সঙ্গে এই ছবিটাও আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। গুরুত্বপূর্ণ ছবি এক এক করে আপনাদের সামনে দেখাচ্ছি। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্র অবতরণ। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন একেবারে নিরাপদে হয়েছে। তাদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ, রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্ভনভ। গত বছর জুন মাসে আপনারা জানেন সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেন। মঙ্গলবার সকাল 10:35 ভারতীয় সময় সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেস এক্সের এই ড্রাগন যানটি। এবং ঠিক তারপর এক এক করে যে ছবিগুলো সামনে এসছে, বুধবার একেবারে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূল, সেখানে মহাকাশচারীরা তারা নিরাপদে অবতরণ করেন। এবং তাদের আনার জন্য মার্কিন নৌসেনা বাহিনীর যে বোট তা প্রস্তুত ছিল, পৌঁছে যায় তারা। এরপর মডিউল সহ সুনিতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। এর পরবর্তীতে মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতি তাতে তোলা হয় জাহাজে। আর সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে তারা এক এক করে বেরিয়ে আসেন। নিক হগ যিনি প্রথমে বেরিয়ে আসেন এবং ঠিক তার পরবর্তী সময় এক এক করে আমরা দেখলাম তার ঠিক 5 মিনিট পর একেবারে হাসি মুখে বেরিয়ে আসলেন সুনিতা উইলিয়াম। এরপর তার পরবর্তী সময় এক এক করে তারা প্রত্যেকেই বেরিয়ে আসেন। একেবারে সেখান থেকে তাদের গন্তব্য এই মুহূর্তে হিটস্টন জনসন স্পেস সেন্টার। এখন সেখানে উৎসবের আমেজ, উৎসবের মেজাজ। যে ছবি আপনারা এক এক করে দেখেছেন, সেই ছবিগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ তারা পৃথিবীর মাটি একেবারে ছোঁয়ার পরেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন গোটা বিশ্ব। ভারতীয় সময় যে সময় আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আমরা গুজরাটের ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যেখানে উৎসবের আমেজ লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্যারকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। এবং সন্দীপবাবু, আপনার সাথে আগেও কথা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে একটা বিরল মুহূর্ত বা যার সাক্ষী আমরা প্রত্যেকে থাকলাম। তো এখন অবশ্যই এর আগের দিন আলোচনায় বলছিলাম যে তাদের এখন সব থেকে বড় যেটা বাধা বা বিপত্তি তা হচ্ছে শারীরিক কন্ডিশন, মানে শরীরের এই মুহূর্তে যা যা অবস্থান তৈরি হয়েছে। তো সেই জায়গায় আসবার আগে আজকের আমি শুরুটা করি স্যার আপনার থেকে এটা জেনে যে কতটা নিরাপদ ছিল এই যাত্রা, কারণ তারা যখন পৃথিবীর মাটি ছুঁলেন কতটা বাধা বা বিপত্তি তাদেরকে পেরিয়ে উঠতে হলো। দেখুন, একটা জিনিস আপনি দেখেছেন যে যখন ওনারা ওই বাতাসের মধ্য দিয়ে আসছিলেন এবং সেই সময় যে প্লাজমাটা ফর্ম করেছিল, সেটা কিন্তু ওনাদের যে জাহাজ আছে সেই জাহাজ থেকে ফটো তোলা হচ্ছিল। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছিলেন যে দাউ দাউ করে জ্বলছে, সেটা কিন্তু লাইভ দেখাচ্ছিল। এবং আপনি বুঝতেই পাচ্ছেন যে ভেতরে 4 জন মানুষ বসে আছে, বাইরে 3000 ডিগ্রির মতো হাই টেম্পারেচার রিজিয়ান, এবং অ্যারাউন্ড 3:10 আমি লাইভ দেখছিলাম। অ্যারাউন্ড 3:05 থেকে 3:10 প্রায় তারা টোটালি কাট অফ ছিল, অ্যাবসোলুটলি তাদের সঙ্গে কমিউনিকেশন ছিল না। 5:12 এরকম সময়, 3:12 অবধি। অর্থাৎ এই টাইমটা ছিল সবচেয়ে বেশি আমাদের ভয়ের জায়গা, যে তারা আবার কি রিএস্টাবলিশড হবে না প্রত্যেকে ভেতরে জ্বলে পুড়ে গেছে কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ফলে ওইটাই ছিল সবচেয়ে ডেঞ্জারাস টাইম। তারপরে যেটা আমরা ভেবেছিলাম ড্রোগ প্যারাশুটটা একটু উঁচুতে ফুলবে, দেখা গেল না। এলন মাস্কের যে স্পেস শিপটা আছে, তার যে শেপ আছে, তাকে বেগ দিতে গেলে ড্রোগটা 18,000 ফুটেই খুলে দিলেই যথেষ্ট। ড্রোগ মানে যেটা ব্রেক চিপলো, তারপরে বড় বড় প্যারাশুটগুলো আরও নিচে খুললো এবং তারা আলটিমেটলি 10 মাইল পার সেকেন্ড যেটা আওয়ার যেটা বলছেন, সেটা যদি আমি ট্রান্সলেট করি 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ
যেটা কালকে বলছিলাম আমি, যে কয়েক মিটার পার সেকেন্ড, 1-2 মিটার পার সেকেন্ডে সে ধীরে ধীরে ল্যান্ড করবে। এন্টায়ার প্রসেসটা পিকচার পারফেক্ট হয়েছে, এবং এটা হলো একটা দিক। আর যখন ওনাদেরকে ঘন্টাখানেক পরে বার করা হলো, আপনি দেখেছেন যে তারা কতখানি উৎফুল্ল, মানসিকভাবে প্রচণ্ড স্ট্রং, যদিও দৈহিকভাবে তারা উইক। ফলে এরা মন আর শরীর এই দুটো যে আলাদা জিনিস, সেটা আপনি এখানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানসিকভাবে তারা প্রচণ্ড অ্যাকমপ্লিশড, দেখে মনে হচ্ছে যে তারা কিছু জন অ্যাচিভ করেছেন জীবনে। ফিরে আসার পরে অবশ্যই সেটা আরো কনফিডেন্সটা বেড়েছে। অথচ দৈহিকভাবে তারা দেখতে পাচ্ছে সবার সামনে দিয়ে তাদের মতো হিরোকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এটা আমার কাছে মনে হচ্ছিল একটুখানি বেদনাদায়ক এই সিনটা, যেখানে হিরো তারা গটগট করে হাত নাড়বে, সবাই হ্যান্ডশেক করবে, একটা ব্যাপার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওনার মানসিকভাবে প্রচণ্ড উঁচুতে, লোকেদের সম্মানযোগ্য, আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে ট্রাম্প থেকে সবাই তাকে রেসপেক্ট করবে, কিন্তু ওনারা শুয়ে আছেন অসহায়ের মতো। এই যে মন আর শরীরের মধ্যে ডিফারেন্সটা, যে ডিকাপলটা এত সুন্দর আজকে প্রকাশ পাচ্ছিল, মনে হচ্ছিল যেন আহত সৈন্যের মতো, যে একজন আহত সেনাপতির মতো তারা যুদ্ধে জয় করে এলো, সামান্য ক্ষতবিক্ষত হয়েছে এই সেন্সে যে তাদের হাড়গুলো উইক হয়ে গেছে এবং সেগুলোকে ড্যামেজটাকে পূরণ করতে হবে। তাদের চোখের দৃষ্টি খানিকটা নষ্ট হয়েছে, ব্রেনের মধ্যে জল জমেছে, হার্টের পাম্প করার ক্ষমতা অনেকটা কমে গেছে। এইগুলো হচ্ছে বাহ্যিক জিনিস, এগুলো 1.5 মাস 2 মাস ঠিকমতো যদি ট্রেনিংয়ে রাখা যায় প্রত্যেকটা সেরে উঠবে। যেটা থেকে যাবে মানব জাতির জন্য, যে নেক্সট 100 বছর, নেক্সট 500 বছর, এই যে এক্সপিরিয়েন্সটা ওনারা গেইন করলেন এত বড় এতদিন থাকার জন্য। এবং ওনার এক্সপেরিমেন্টের মধ্যে মেজর এক্সপেরিমেন্ট ছিল এফেক্ট অফ মাইক্রোগ্র্যাভিটি অন দি বায়োলজিক্যাল সিস্টেমস। আমার মনে আছে বছর 10 আগে ওনাকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম ডাইরেক্টলি, উনি তো মহাকাশে ছিলেন। আমি ইউএসআইএস থেকে, কনসালেট থেকে ওনার ডাইরেক্টলি আমি ইন্টারভিউ নিয়েছিলাম। ওই সময়তেও কিন্তু এই বায়োলজিক্যাল সিস্টেমের উপর উনি এক্সপেরিমেন্ট করছিলেন। এবং এই যে ওনার যে অভিজ্ঞতা, এই ব্যাপারটা বহুকালের জন্য কাজে লাগবে আমাদের মহাকাশে অন্যান্য গ্রহে যাওয়ার জন্য, মঙ্গলে তো বটেই। ফলে আমাদের ইমিডিয়েট গোল যেটা মঙ্গল, সেইটাতে যাওয়ার জন্য ওনার অভিজ্ঞতা খুব কাজে লাগবে। ফলে আমরা খুব খুশি, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, কিন্তু প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছে এন্টায়ার মানব জাতির জন্য। সেইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা ভারতীয় নিয়ে এলো না, চাইনিজ নিয়ে এলো না, ভিয়েতনামিজ নিয়ে এলো, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। কিন্তু মানব জাতি ভার্সেস অ্যালিয়েন, এই আপনাকে ভাগ করতে হবে যে আমরা ভার্সেস ওরা। আমরা আমাদেরকে মানুষ মনে করি, কিন্তু বাইরে অ্যালিয়েনরা কিন্তু আমাদেরকে অ্যালিয়েন মনে করে। ফলে আমরা বাকি সবার কাছে কিন্তু অ্যালিয়েন। ফলে এই যে আমরা ভাগ করি ন্যাশনালিজম, এগুলোকে আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দিই না অ্যাস্ট্রোফিজিস্টরা। আমরা মনে করি মানব জাতির যেটা হচ্ছে মানব জাতির জন্য হচ্ছে। যেদিন নীল আর্মস্ট্রং হেঁটে বেরিয়েছে, আমার গায়ের রোম যতখানি খাড়া হয়েছে, একজন আমেরিকারও গায়ের রোম ততখানি খাড়া হয়েছে। অর্থাৎ কিনা প্রত্যেকে বিশ্বাস করতে পারছে না তার মতো একটা মানুষ চাঁদে হেঁটে বেড়াচ্ছে। এই যে আত্মীয়তা, এই যে বসুধৈব কুটুম্বকম বলে যে কথাটা আছে আমাদের সংস্কৃতিতে, যে এই আত্মীয়তা, এই মানে মানব জাতিকে সিঙ্গেল একটা স্পিসিস হিসেবে দেখা, হ্যাঁ, সর্বে ভবন্তু সুখিনম, এই যে সবার জন্য চিন্তা করা, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর বোঝা যায় যখন একটা মহাকাশচারীকে আমরা দেখি। সে যখন উপর থেকে আমাদের দেখে, সে মনে করে না আমি ইন্ডিয়ান না পাকিস্তানি না, কাকে দেখছে ও দেখছে একটা পুরো একটা ছোট একটা জগৎ, ছোট একটা প্ল্যানেট, নিজেদের মধ্যে হানাহানি করে বেড়াচ্ছে। এটা বরঞ্চ আমরা ভাবছি উনি দুঃখে আছেন, উনি কিন্তু আমাদের জন্য দুঃখে আছেন, যে আমরা এখানে সামান্য হাফ কাটা জমির জন্য ঝগড়াঝাটি করছি, ওর গলা কেটে উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা ওনারা আমাদের জন্য দুঃখী, আমরা ওনাদের জন্য দুঃখী হওয়ার আমাদের সেই স্ট্যান্ডার্ডই নেই, আমরা ভাবতেও পারবো না। একদম তাই, এলিয়েন ভার্সেস এলিয়েন আমরা বলতেই পারি এমনটা। খুব স্বাভাবিক। মানে স্যার, আমি এইটাও জানবার চেষ্টা করব। দেখুন, খুব স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানে তারা সমস্ত রকম পরিবেশ বলুন বা সমস্ত কিছু থেকে যুঝতে সক্ষম, কিন্তু সাধারণ মানুষের কৌতূহল যে এতগুলো দিন তারা সেখানে থাকলেন, মানে কোনো রকম আশ্চর্যের বিষয় যে বিপদ হোক বা এগুলো যেগুলো থেকে প্রতিকূলতার
একেবারে সেই বারবারন্ত থেকে তারা হয়তো মানে এতগুলো দিন সেখানে থাকলেন, কিন্তু সেই জায়গায় থেকে এতগুলো দিন করলেনটা ঠিক কি? কোন কোন গবেষণাগুলো তারা মনে হলো যে করতে পেরেছেন সফলভাবে? কোন কোন বিষয়গুলো, এগুলো মানুষ জানতে চাইছেন। না, প্রতিকূল তো আপনার রেসপেক্টে, কিন্তু ওরা তো ট্রেন্ড, একদম ওদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে এই পরিবেশে কাজ করাতে, এবং তাদের অক্সিজেন, তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে, অক্সিজেন আছে, টেম্পারেচার কমফোর্টেবল জোনে আছে, ভর্তি এক্সপেরিমেন্ট, এবং তাদের রুটিন দেয়া আছে, প্রতিদিন এক রুটিনে কাজ করে যাচ্ছে, তারা কখনোই ফিল করেনি তারা দুঃখে আছে, এবং আমাদেরও ওনাদের জন্য কোনো রকম সহানুভূতি বা সমবেদনা জানানোর অ্যাকচুয়ালি কোনো স্কোপ নেই। এবার প্রশ্ন হচ্ছে ওনারা কি কি জিনিস স্টাডি করলেন। হ্যাঁ, মেন যেটা আমি একটু আগে বললাম যে সুনিতা উইলিয়ামসের মেন যে এক্সপার্টিস, সেইটা কিন্তু মাইক্রোবায়োলজির উপরে, মাইক্রোবায়োলজিক্যাল সিস্টেম, মানে মাইক্রোগ্র্যাভিটির এফেক্ট অন বায়োলজিক্যাল সিস্টেমস। ফলে এই এক্সপেরিমেন্টগুলোই ওখানে ম্যাক্সিমাম প্রায়োরিটি পেয়েছে। এমনিতে আপনারা জানেন যে আপনি যখন একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট তৈরি করতে যাবেন, আপনাকে সেই ইনস্ট্রুমেন্টের যে কম্পোনেন্টগুলো আপনাকে কিন্তু মহাকাশেই বানাতে হবে, কারণ মহাকাশ যেহেতু জিরো গ্র্যাভিটি। ধরুন আপনি একটা স্ফিয়ার তৈরি করতে যাচ্ছেন, যে বল বেয়ারিং গুলো আপনার গাড়িতে দরকার পড়ে, এবার বল বেয়ারিং বানানোর তো ফ্যাক্টরি আছে পৃথিবীতে, কিন্তু যদি আপনি বানাতে যান পৃথিবীতে, সেটা কিন্তু চ্যাপটা হবে। কেন বলুন তো? এই ডিরেকশনে গ্র্যাভিটি আছে, এই ডিরেকশনে গ্র্যাভিটি নেই। ফলে আপনি যতই চেষ্টা করুন, ওই বলটা একটু না একটু হলেও চেপটে যাবে একটা ডিরেকশনে। মহাকাশে যেহেতু গ্র্যাভিটি নেই, আপনি যদি একটা বল বেয়ারিং তৈরি করতে যান, এটা এক্স্যাক্টলি স্পেরিক্যাল হবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। আরেকটা এক্সপেরিমেন্ট যেটা ওনারা করতে চেষ্টা করছেন, আগুন। যদি কারণ আপনাকে লং টাইম ধরে যেতে হবে আপনাকে মঙ্গল গ্রহে, বাই চান্স যদি ওই এর মধ্যে আগুন লাগে, এবার আগুন লাগলে সেটাকে কি করে নেভাতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। আপনি জানেন যে আগুনের একটা শিখা আছে, আপনি একটা দেশলাইয়ে একটা মোমবাতি জ্বালিয়েছেন, মোমবাতিটাকে আমি কি দেখতে পাই, এরকম একটা সুন্দর একটা শিখা হয়, লোকেরা ছবি আঁকে। মহাকাশ যানের মধ্যে আগুনের শিখা সেরকম দেখতে হয় না, মহাকাশ যানের মধ্যে সেটা একদম গোল হয়, কারণ সেখানে কোনো কনভেকশন নেই, কোনো বাতাস এইভাবে তাকে শেপ নিয়ে যাচ্ছে না, এরকম সুন্দর একটা শিখা হচ্ছে না আর্টিস্টদের আঁকার মতো করে। এবার এই যে যদি কোনো আগুন লাগে, সেই আগুনটা কিভাবে বিহেভ করবে, একদম আমরা জানি জল কিভাবে, আপনি যেগুলো বলছেন খুব ইম্পর্টেন্ট। আমি আসছি আরো আপনার থেকে এই বক্তব্যগুলো শুনবো, আপনি সঙ্গে থাকুন। আমার সঙ্গে আমাদের আরো এক সহকর্মী অভিরূপা হাজরা এই মুহূর্তে যোগ দিয়েছেন, এবং তার সঙ্গেও বিজ্ঞানীরা রয়েছেন। একটু তাদের কাছেও যাওয়ার চেষ্টা করি এবং তারা কিভাবে দেখছেন, কারণ আজ সকাল থেকে অভিরূপা আমাদেরকে জানাচ্ছিল এক এক করে এই যখন ছবিটা আমরা দেখছিলাম, তো প্রত্যেকেই ঐতিহাসিক এই মানে একেবারে মেলবন্ধন বলি বা যাই বলি না কেন, তার সাক্ষী আমরা রইলাম। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে অভিরূপা, প্রত্যেকেই যারা রয়েছেন তোমার সঙ্গে উপস্থিত, কি বলছেন তারা, কারণ এই সময়টা কতটা ইম্পর্টেন্ট সময়? অবশ্যই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবীবাসীর জন্য, এবং আমরা প্রত্যেকেই গর্বিত এই পুরো বিষয়টা নিয়ে। আমরা একটু কথা বলবো প্রথমেই। আচ্ছা ম্যাডাম, এই যে প্রথমেই সিএনএ আপনাকে নমস্কার ম্যাডাম, এই যে একটা জার্নি, এই জার্নিটা প্রায় আমরা যে বলছিলাম যে 9 মাস কেটে গিয়েছে, এবং এই যে এখানে থাকা, এই যে সুনিতা উইলিয়ামদের ওখানে থাকা, এবং তার সঙ্গে যে এক্সপেরিমেন্টগুলো, তাদের শরীরের সঙ্গে যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে, সেগুলো তো আগামী প্রজন্মের জন্য একটা বড় বার্তা বা পড়াশোনার বিষয়। শুধু শরীর নয়, ওনারা এই প্রায় 150খানা এক্সপেরিমেন্ট করেছেন এই 900 ঘন্টার মধ্যে, এবং সেখানে যেমন হিউম্যান বডি কিভাবে লাইটেতে, গ্র্যাভিটিতে বা তার অ্যাবসেন্সেতে রিয়্যাক্ট করে, সেরকম এক্সপেরিমেন্টস আছে। সেরকম স্পেসে কি মাইক্রো অর্গানিজম সার্ভাইভ করতে পারে, বা আমরা যদি ভবিষ্যতে স্পেসক্রাফট কোনো দিন কাঠের বানাতে পারি, সেইটা ডিপ্লয় করা, তার কি প্রোজ অ্যান্ড কনস হতে পারে, সেইটা ইনভেস্টিগেট করা হয়েছে। প্লান্ট গ্রোথ, গাছ ওই মাইক্রোগ্র্যাভিটির মধ্যে কিভাবে গ্রো করে, কিভাবে তার ফটোসিনথেসিসের অ্যাবিলিটি বাড়ে অথবা কমে, যে প্লান্ট গ্রোথ হয় তার নিউট্রিশনাল ভ্যালু কতটা বাড়ে অথবা কমে, এবং এই প্রত্যেকটাই আগামী কালের দিকে তাকিয়ে, যে যদি আমরা অ্যাকচুয়াল স্পেস মিশনস করতে পারি, ফিউচার স্পেস মিশনস, এখন তো লো আর্থ অরবিটে আমরা স্যাটেলাইটস পাঠাই, অথবা চাঁদ অথবা মার্স অবধি যেতে পারি ম্যান্ড মিশনসের মধ্যে,
আরেকটু যদি এক্সটেন্ড করতে পারি, কি সমস্যা হতে পারে, কোথায় আমরা অ্যাডভান্টেজ পেতে পারি, সেই ইনভেস্টিগেশনগুলো করা অত্যন্ত দরকারি। এবং এই 9 মাসের মধ্যে ওনারা এই গুরুত্বপূর্ণ কাজগুলি করেছেন, সেগুলোর রেজাল্টস অ্যানালিসিস করবেন আশা করি। এবং সেই রেজাল্টসের ওপরে ভিত্তি করে আগামী দিনের যে এগিয়ে যাওয়া, বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা, সেটাই এখানে সবথেকে বেশি সেলিব্রেশনের বিষয়। এবং সেই রেজাল্টসের দিকেই আমরা কিন্তু অধীর আগ্রহে চেয়ে আছি। আগামীর যারা ভবিষ্যৎ, আমরা এটা নিয়ে কথা বলছি, আগামী যারা ভবিষ্যৎ তাদের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। এবং এটা তো একটা অনগোয়িং প্রসেস। আগামী দিনে যখন মার্সে যাবে বা মার্সের জন্য যে প্রস্তুতি বিজ্ঞানীরা নিচ্ছেন, সেগুলোর ক্ষেত্রে কি এটা একটা বড় চ্যালেঞ্জ, বা এই চ্যালেঞ্জগুলো কি বড়? এই চ্যালেঞ্জগুলো তো যে কোনো ক্ষেত্রে, মানে আপনি পৃথিবীতে থাকলেও এই ফ্যাক্টরসগুলো একটা ভীষণ ডিফিকাল্ট একটা ভূমিকা, ভীষণ ক্রিটিক্যাল একটা ভূমিকা প্লে করে। এবং বাইরে যেতে গেলে তো অবশ্যই এই ফিউচার লেসেন্সগুলো আমাদের দরকার এখনই, যাতে আমরা ফিউচার প্রুফ করতে পারি সেই স্পেস মিশনসগুলোকে। কারণ আজকের আমাদের যে স্পেস মিশনস যেখানে জায়গা দাঁড়িয়ে, সেটা ইসরো বলুন বা নাসা বলুন, তারা কিন্তু আগের ভুলগুলো থেকে শিখেই সেগুলো করেছেন, আগের এক্সপেরিমেন্টসগুলো থেকে শিখেই আজকের আমাদের এক্সপেরিমেন্টের এই সাফল্য এসেছে। ফলে এইগুলো স্টেপিং স্টোনস, যার উপর ডিপেন্ড করবে আমাদের আগামীকালের আমরা কোথায় যেতে পারলাম এবং কতটা এগোতে পারলাম। খুব সাধারণ প্রশ্ন যে সকলেরই মনে আসছে, যে এই কোয়ারেন্টাইনে রাখা, এই যে মহাকাশচারীরা আসছেন কোয়ারেন্টাইনে রাখা, এনাদের কিন্তু রাখা হলো না, কেন? এটা কেন? মানে আমরা অ্যাপোলো যখন এসেছে তখনও আমরা অ্যাপোলো 11কে দেখেছি যে যারা এসেছেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, এদের ক্ষেত্রে কেন হলো না? দেখুন, সেফটি মেজার্স নিশ্চয়ই নেওয়া হয়েছে, অবলম্বন করা হয়েছে। সেটা হয়তো ডকিংয়ের সময়, সেটা হয়তো আনডকিংয়ের সময় যথেষ্ট ডিফিকাল্টি ফেস করেই তারা এসেছেন। এবং তার মধ্যে যে সেফটি মেজার্স কম্প্রোমাইজ হবে, এইটা ধরে নেওয়াটা একেবারেই যাচ্ছে না। মানে যেখানে এতগুলো ক্রিটিক্যালিটিস তারা পার করে এসছেন, কোয়ারেন্টাইনের জন্য এই জিনিসটা আটকে যাবে মনে হয় না সেরকম কিছু আছে। নিশ্চয়ই কোনো ইনবিল্ট মেকানিজম রয়েছে যেগুলো পাবলিক আইতে নেই, বাট কোয়ারেন্টাইন বলুন বা সেফটি মেজারমেন্ট, সেটা ওনাদের নিজেদের জন্য, অ্যাস্ট্রোনটসদের জন্য এবং বাদবাকি যারা তাদের ফ্যামিলি মেম্বার্স তাদের জন্য অবশ্যই নেওয়া হয়েছে। ঠিক, একদম খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সেফটি মেজার্স তো আছে। অভিরূপা, আমি আপাতত ধন্যবাদ জানাই, এবং তুমিও খুব গুরুত্বপূর্ণ জায়গা, মানে আমরা ইতিমধ্যেই বিজ্ঞানী তার মুখ থেকে শুনতে পেলাম। আমি স্যারের কাছে আসবার চেষ্টা করবো ঠিক এই জায়গা থেকে। সন্দীপবাবু, 150খানা এক্সপেরিমেন্ট আমরা শুনছিলাম, এবং তার মধ্যে খুব ইম্পর্টেন্ট বেশ কয়েকটি এক্সপেরিমেন্টের কথা তিনি বলছিলেন, এবং আপনিও বলছিলেন সেই সময়, এই যে প্ল্যান্টেশন বা স্পেস ক্রাফট যদি পাঠানো হয় আগামী সময়, বা সামগ্রিক নানান জায়গায় যে মার্সে যাওয়া বা মঙ্গলে যেতে পারবো আমরা আগামী সময়, আমরা প্রত্যেকে অপেক্ষা করছি তার জন্য। তো আজকে এই এক্সপেরিমেন্টগুলোর আরও সফল যে সমস্ত ধাপ, সেগুলো হয়তো আগামী দিনে আমরা আরও বুঝতে পারবো যত এগুলো নিয়ে নাড়াচাড়া হবে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তাই মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটা শুধু আগের প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে এটাতে আসছি। আগে একটা প্রবলেম যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, যে এদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া গেল না কেন। এক্স্যাক্টলি। এখন আগে আপনারা জানেন যে চাঁদের সময়তে যেহেতু চাঁদের মাটি, সবাই চাঁদের মাটি মেখে এসেছে, তাদের জামা, তাদের স্যুট সব চাঁদের মাটিতে ভর্তি ছিল। এমনকি হাত থেকে ক্যামেরাটাও, বাজ অলিনের ক্যামেরাটা পর্যন্ত মাটিতে পড়ে গিয়েছিল। সেই ক্যামেরা ভর্তি ছিল, রেগলিতে ভর্তি। ফলে ন্যাচারালি যখন ওনারা ফিরে এলেন, প্রথম কনসার্ন ছিল যে চাঁদের গায়ে প্রথম যাচ্ছে, চাঁদে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া ওরা নিয়ে পৃথিবীতে ফিরছে কিনা। এই অ্যালিয়েন জিনিসের তো আমাদের ইমিউনিটি নেই, কাজে তাদেরকে আগে কোয়ারেন্টাইন করে দেখে নেওয়া হলো যে তারা কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া পরিবৃত অবস্থায় এসছে কিনা। আমাদের এখানে এই পার্টিকুলার কেসে যে স্পেস স্টেশনের মধ্যে, এগুলো তো আমরা ডেইলি বেসিসে লোকেরা চেক করছে যে তার মধ্যে কোনো রকম অ্যালিয়েন, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আছে কিনা। কোনো চান্স নেই, কারণ সেখানে অ্যাবসোলিউটলি এয়ারটাইট। যে কারণে ওরা যেহেতু কন্ট্রোল এনভায়রনমেন্টে ছিলেন, সেই কারণে ওনার ফিরে আসার সময় সেই টাইমটা কখনো নষ্ট করার প্রয়োজন হিসাবে মনে হয়নি, তাই সেই কারণে কোয়ারেন্টাইনটা করা হয়নি। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন, যে এই যে 150খানা এক্সপেরিমেন্ট, তার মধ্যে যেমন বীজ বপন আছে, যে বিভিন্ন রকম বীজ প্রথমে রেডিয়েশনে এক্সপোজ করে সেগুলোকে দিয়ে তার ফলন করে, মনে করুন কেউ যদি এখন মঙ্গলে নামতে চায়, লো গ্র্যাভিটিতে নামতে চায়, তাহলে মঙ্গলটা পৃথিবীর প্রায় অলমোস্ট সমান টাইপের আর কি, একটা সিস্টার বলা যেতে পারে। খালি অ্যাটমসফিয়ারটা লুজ করে ফেলেছে, 90% অ্যাটমসফিয়ার
যখন ম্যাগনেটিক ফিল্ডটা শেষ হয়ে গেছে। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড না থাকা অবস্থায় যে রেডিয়েশনটা, কেউ যদি মঙ্গলে নামে তাদের গায়ে কিন্তু রেডিয়েশন প্রচন্ড জোরে আসবে, কারণ ওখানে ম্যাগনেটিক ফিল্ড নেই, বাতাস খুব কম। একদম। এইখানে সুনিতা উইলিয়ামসরা যেভাবে রেডিয়েশনকে ফেস করলেন, তার জন্য তাদের শরীরে কিংবা অন্যান্য মাইক্রোস্কোপিক মাইক্রোবায়োলজিক্যাল সিস্টেমে যেভাবে রেডিয়েশন ড্যামেজ হলো, সেই ড্যামেজগুলোকে স্টাডি করা খুব ইম্পর্টেন্ট, যে এই রেডিয়েশনের ড্যামেজটা মঙ্গলে গিয়েও হবে, কারণ মঙ্গলে কিন্তু অ্যাটমসফিয়ার 10/1 ডেন্সিটি এবং সেখানে ম্যাগনেটিক ফিল্ড নেই। ফলে প্রত্যেকটা এক্সপেরিমেন্টই এই আপনাকে দুটো ধরনের এক্সপেরিমেন্ট হয় সাধারণত। একটা হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপের মতো এক্সপেরিমেন্ট, যেটা আপনি খালি ফটো তুলে যাচ্ছেন বহু দূর দূরান্তরের গ্যালাক্সি কিংবা ব্ল্যাক হোল ইত্যাদি, সেটা হলো আপনি ডিসকভার করে যাচ্ছেন নতুন নতুন জিনিস, থিওরিটিশিয়ানরা সেটাকে ব্যাখ্যা দেবে, তবে সে নোবেল প্রাইজ পাবে কিংবা আমাদের সাবজেক্টের অ্যাকচুয়াল সাবজেক্টটা এগিয়ে যাবে। আর আরেকটা ধরনের এক্সপেরিমেন্ট হলো এই এক্সপেরিমেন্টগুলো, সেগুলো আমাদের নলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এক্সপ্লোরেশনের জন্য কাজে লাগবে, এবং যদি এক্সপ্লোরেশনে আমরা সাকসেসফুল হই, রাস্তার মানুষটি পর্যন্ত এটার কথা বলবে। স্যার, আমি কি তাহলে এটা বলতে পারি আগে বাড়িয়ে যে আমরা হয়তো আরো 500 বছর বা 1000 বছর এগিয়ে যেতে পারি? মানে আমি যদি ধরে নিই যে পৃথিবী ধ্বংসের বুকে, তো সেখান থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হবে ঠিক একেবারে মার্সি, আমি যদি ধরে নিই একমাত্র জায়গা, তো সেই জায়গার দিকে কি আমরা অনেকটা ধাপ এগিয়ে গেলাম এই এক্সপেরিমেন্টের ফলে? প্রথম কথা, আপনাকে ওই চিন্তাটাই, ওই অপশনটাই যেন আপনার মাথায় না আসে যে কোনোদিন আমাদের পৃথিবীটা ত্যাগ করতে হবে। কারণ পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং চলছে, সেইটাকে আগে আমাদের কন্ট্রোল করে আগে পৃথিবীতে বেঁচে থাকার অবস্থা। কারণ এই যে অক্সিজেন পৃথিবীতে আছে, যেটা আপনি এবং আমি নিঃশ্বাস নিচ্ছি, সায়ানো ব্যাকটেরিয়া 100 কোটি বছর ধরে এই অক্সিজেন প্রডিউস করেছে। সেখানে মঙ্গলে কোনো অক্সিজেন নেই। আপনি দেখতে পাচ্ছেন সুনিতা উইলিয়ামসকে সামান্য 400 কিলোমিটার উঁচুতে রেখেই আমাদের সারা পৃথিবীর ঘুম উড়ে গেছে। ফলে আমাদের এই কলোনি অন্য জায়গায় নিয়ে যাওয়া, সমস্ত মানব জাতিকে নিয়ে যাওয়া, সঙ্গে কুকুর, বিড়াল, কোয়েল পাখি এবং গাছপালা নিয়ে যাওয়া, এগুলো না থাকলে তো মানুষ থাকে না। ফলে মানুষ তো একা একা বাঁচতে পারে না। ফলে আপনি এই অপশনটাকে প্রথমে আমরা দূর করে দেবো, যে আমাদের কোনোদিনও যেন পৃথিবী ত্যাগ করে না যেতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আমরা যেতে পারি 5-7 দিনের জন্য, এলন মাস্কের কিছু টাকা ইনকামও হবে যদি কাউকে স্পেস ট্যুরিজম চালু করে, কিন্তু দল বেঁধে আমরা পৃথিবীকে অ্যাবান্ডন করব, সেটা যদি করতে হয় তাহলে বুঝবেন আমাদের কপালে দুঃখ আছে। কারণ একটা মানুষকেই আমরা আনতে দম বেরিয়ে যাচ্ছে, 6-9 মাস লেগে যাচ্ছে সব কিছুকে চেক করে কারেক্ট করে। বোয়িং স্টারলাইনার সব ফুটোপাটা সারালো, সমস্ত থ্রাস্টার কারেক্ট হলো, তাও আমরা বিশ্বাস করলাম না যে সুনিতা উইলিয়ামস ওটাতে বেঁচে ফিরবে। বুঝতে পারছেন না যে স্পেসটা একটা হস্টাইল জায়গা, এখানে কোনোভাবে কম্প্রোমাইজ করার কোনো স্কোপ নেই। ফলে আমাদের গোল হবে না, আমরা মঙ্গলে যেতে চাই, 4-5 জন যাব, 10 জন যাব, সমস্ত কিছু শিক্ষা দীক্ষা নিয়ে সেখান থেকে যদি আবার স্যাটার্নে যাওয়া যায়, সেখান থেকে যদি প্লুটোতে যাওয়া যায়, প্লুটো থেকে যদি আবার আমরা আলফা সেন্টারে যেতে পারি, এইভাবে যদি আমরা ধীরে ধীরে আর্টেমিস মিশন যেটা করতে চাইছি, যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখন পৃথিবীর চারিদিকে আছে, কিন্তু আমি যদি বলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটা মঙ্গলের চারিদিকে করা সম্ভব, এই এলন মাস্ক কি করবে? তাহলে কি হবে, আমি ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে যদি আমি এখন মঙ্গলের শনির দিকে রওনা দিই, আমার খরচ অনেক কম। আমি পৃথিবীর গ্র্যাভিটি, এই যে 11 কিলোমিটার পার সেকেন্ডে কাউকে ঠেলতে হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটির এগেনস্টে, তাকে অরবিটে নিয়ে যেতে, এইটাতে যা খরচ, প্রত্যেক কিলোগ্রাম জিনিসকে নিয়ে যেতে আপনার 2 কোটি টাকা খরচ। বাকি সবার তো মাইনে ফাইনে বাদ দিলাম, একটা এন্টায়ার এজেন্সির মাইনে, এন্টায়ার মানুষের হেডলাইন নিউজ সব তো খরচ বাদ দিলাম। কিন্তু এইটাকে প্রথম দূর করতে হবে, যে আমাদের যেন পৃথিবীর গ্র্যাভিটির উপর ডিপেন্ডেন্সিটা কম হয়। আমরা দরকার পড়লে চাঁদ থেকে লঞ্চ করব, ওটা একটা স্যাটেলাইট বসে আছে, আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট বানানোর মানেটা কি? স্যাটেলাইট তো চাঁদই তো আমাদের স্যাটেলাইট, সেখান থেকে ছাড়ুন। আর যদি দেখেন যে চাঁদের ধুলোতে ভর্তি, ঠিক আছে, চাঁদের চারিদিকে একটা স্পেস স্টেশন করুন, সেখান থেকে ছাড়ুন। আপনার তো গ্র্যাভিটি অনেক কম লাগবে, আপনার অনেক কম খরচ হবে। ফলে সেই দিকে যাচ্ছে। আমি যদি মঙ্গলে যাই কালকে
চাঁদ থেকে যাওয়া অনেক সোজা হবে, অনেক অল্প সময় লাগবে এইগুলোর জন্য। ফলে আমরা আপনি অপশনটা ভুলে যাব যে পৃথিবী ত্যাগ করে যেতে হবে। কারণ আমার দোষে আমি অক্সিজেনটাকে নষ্ট করেছি, তার জন্য আমার বিড়ালটা কেন দুঃখ পাবে, আমার বিড়াল আমার কুকুরটা কেন মারা যাবে। একদম, মানে আমি খুব স্বাভাবিকভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে, কারণ আমাদের হয়তো হাতে আজকে এই মুহূর্তে সময় কম, কিন্তু পরবর্তী সময় আলোচনা আপনার সঙ্গে ডেফিনেটলি আমাদের আরো অনেকটা দূরে গিয়ে যাবে এবং আমরা আরো অনেক কিছু জানতে পারবো আপনার থেকে এই সাম্প্রতিক গোটা ছবি এবং তার পরবর্তীতে মানব জাতির জন্য আগামী ভবিষ্যতে আমরা কতটা এগিয়ে গেলাম তাদের এই 150টির মতন এক্সপেরিমেন্টের ফলে।